মাত্র তফসিল ঘোষণা করলো কালকে, কোনো প্রসিডিউর শুরু হয় নাই, সম্ভবত 29শে ডিসেম্বর থেকে শুরু হবে এটার পদ্ধতি, মানে কার্যক্রম, নমিনেশন সাবমিট করা, প্রত্যাহার করা, ইত্যাদি ইত্যাদি। সেখানে আজকে আপনার এই গুলিবিদ্ধ হওয়াটা অনেকগুলা বার্তা দেয়। 1 নম্বর হইল, কেন তাকে গুলিটা মারা হইল, কে মারলো? কে মারলো তো আমরা বলতে পারবো না, মারা হইল কেন? কিন্তু কেন সেটা অনেকগুলো বিষয় চলে আসে। অনেকগুলা বিষয় চলে আসে। 1 নম্বর বিষয় চলে আসে, এরকম ঘটনা আল্লাহ মাফ করুক, এরকম এই ঘটনা যেন আজকে একটা ঘটলো, কিন্তু শুধু তাই নয়, এর আগে কিন্তু চট্টগ্রাম মাঠে একই ঘটনা ঘটছে। চট্টগ্রাম মাঠে যখন ঘটছে তখন তফসিল দেওয়া হয় নাই, প্রার্থী ঘোষণা হবে যে কোনো দলের সে প্রতিদ্বন্দ্বী হইতে পারে। মাঠে 3টে দলই আছে, বিএনপি, জামাত আর হাদি, এই মুহূর্তে বলতে গেলে। তো সেক্ষেত্রে হাদি তো প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ না অন্য 2টা দলের কাছে, তুলনামূলকভাবে। রেজাল্ট কি হবে না জানি না, কিন্তু আপাত দৃষ্টিতে তাই মনে হয়। এবং এটা বোঝা যায় পরিষ্কার, যারা করছে তারা হয়তো চায় দেশে একটা অস্থির অবস্থা, নির্বাচনটা না হোক। কেন না হোক? নির্বাচিত হওয়া মানে একটা দলকে হয়তো 5 বছরের জন্য ক্ষমতায় যাবে, এটাই হয়তো পতিত সরকার ভাবছে বা পরাজিত শক্তি তারা ভাবছে। কিন্তু যদি সেটা না হয়ে কোনোভাবে নির্বাচন বাতিল হয়ে যায় এবং সরকার চলে যায়, কারণ আমার একটা বদ্ধমূল আমি বক্তব্য অনেক দিন ধরে দিয়ে আসছি যে ইউনূস সাহেব থাকবেন না। এবং লক্ষণীয় ব্যাপারটা আপনি দেখেন, ইউনূস সাহেব কিন্তু যা বলছে তাই করতেছেন। ফেব্রুয়ারিতে তফসিল নির্বাচন হবে, তাই হইতেছে, তফসিল দিচ্ছেন। এই ইউনূস সাহেব অনেকে অনেক কিছু বলছেন, অথর্ব বলছেন, বিশ্বাসঘাতক বলছেন, এবং উনি ব্যাংকের এমডিগিরি ছাড়তে পারেন না, কাজে ক্ষমতা ছাড়বেন না, এরকম কথা। এবং উনি সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেন, এগুলোও বলেছেন। সেদিক যদি আমি বিবেচনায় নেই, তাহলে কিন্তু যথাসময়ে তিনি তফসিল, তিনি বলবো না, তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন দিছে। এখন এই যে গুলিটা হইলো এবং তার মাথার ভিতরে গুলি, এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমি জানি না ফলাফলটা কি হবে, বাট এই একটা ঘটনা কিন্তু বহুজনকে আতঙ্কিত করে, নাম্বার 1। নাম্বার 2, আমরা কিন্তু অনেক সেন্টারে বলি ঝুঁকিপূর্ণ সেন্টার নির্বাচনের সময়, যে ঝুঁকিপূর্ণ সেন্টারের জন্য কিন্তু আলাদা একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। সেখানে যদি ফোর্স বেশি লাগে ফোর্স দেয়, আবার সন্ত্রাসী এলাকায় যদি কোনো সেন্টার থাকে সেখানে ফোর্স বেশি দেওয়া হয়। প্রশাসনের ভাবা উচিত কোন প্রার্থীগুলা ঝুঁকিপূর্ণ। মানে এখন ভাবার সেই সময়টা আসছে না, অবশ্যই আপনি কোন প্রার্থীটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসাবে। ঝুঁকিপূর্ণ অনেকগুলো কারণে। এই হাদিরা কিন্তু পরাজিত শক্তির বিরোধী শক্তি হিসাবে স্টাবলিশড। এনসিপির লোকগুলো পরাজিত শক্তির বিরুদ্ধে শক্তি হিসাবে স্টাবলিশড। মুখে যে জগৎ কথা বলুক, এরা স্টাবলিশড। মানে তারা টার্গেটেড, আপনি এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, অর্থাৎ তাদের জন্য ঝুঁকি আছে, তাদের জন্য ঝুঁকি আছে, কারণ তারা পরাজিত। আমি একটা কথা বলতে এখানেও বলছিলাম যে ভিকটিম যারা, অর্থাৎ যে সরকারটাকে তাড়ানো হয়েছে তারা ভিকটিম। একমাত্র ভিকটিম যদি জীবিত থাকে, তখন ভিকটিম বুঝতে পারে তাকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে রোল বেশি কাদের ছিল। যেহেতু ভিকটিম জীবিত, ভিকটিম মারা গেলে এক্সওয়াইজের দাবি করতে পারতেন, আপনি করছেন, আমি করছি, আমরা সবাই করছি, কিন্তু কে টার্গেট, কে মেইন ফোকাসে কারা, সেটা কিন্তু তার কাছে। ফ্রম ডে 1 এনসিপি কে টার্গেট করা হয়েছে, মিডিয়া তাদেরকে অ্যাসাসিনেট করা শুরু করছে। মিথ্যার কিছু নাই এখানে, আমরা দেখতেছি তো। এটার মানে হচ্ছে, আমি বলছি তারা ঝুঁকিপূর্ণ। প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল যারা ঝুঁকিপূর্ণ তাদের প্রতি এক্সট্রা কেয়ার রাখা, এবং এটা পরিষ্কার বোঝা যায় যে তারা ঝুঁকিপূর্ণ। আর কারো ঝুঁকি নাই। কেন নাই? তারা অনেক বড় দল এবং জামাত ওয়েল অর্গানাইজড। মানে জামাতের কথা যদি বলি আমি, সেই হিসাবে আমরা মিডিয়ায় আমরা এসে যা বলছি, অন্যান্যরা যা বলছে, এবং ব্যক্তিগতভাবে একটা লোকের টার্গেট করে নিয়ে যেভাবে টক শোতে অ্যাসাসিনেট করছে তাদেরকে, ক্যারেক্টার অ্যাসাসিনেট, অথবা তারা ওই কি টাকা খাইছে, এইটা করছে, ওইটা করছে, দুর্নীতি করছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একমাত্র কি এরাই দুর্নীতিবাজ, ওই বিষয়টা এরকম মনে হয়েছে। এই কারণে আমি বলছি, আমি তাদেরকে পক্ষপাতী করতে মানে মিডিয়ার আপনার রোলটা আপনি বলছি। আর দ্বিতীয় কথা হলেই আপনাকে বিবেচনায় নিতে হবে, নির্বাচন যেহেতু একটা হইতেছে, ঝুঁকি কোন প্রার্থীর ঝুঁকি বেশি সেই প্রার্থীকে অবশ্যই মনোযোগ দিতে হবে। তাই নয়তো প্রশাসনকে জবাব দিতে হবে এক সময় কেন এগুলো হচ্ছে। ধন্যবাদ অ্যাডভোকেট আবু হানিফ রাজ্জাকী। আমি সবকিছু আপনার যে বক্তব্যের মাঝে কি আমি এই জায়গাটা আসতে পারি, দেশে অস্থির অবস্থা এবং নির্বাচন বানচালের যে উদ্দেশ্য, অন্যতম একটা উদ্দেশ্য এই হাতি টার্গেটের আজকে যে ঘটনা। ইয়েস, ওকে, তাহলে এটা দিয়ে আমি একটু শরীফ শরীফ এই জায়গাটা যাব, এই বিষয়টা জানবো। পাশাপাশি হচ্ছে 2জন মোটরসাইকেল আরোহী এসে তাকে গুলি করে চলে গেল, একদম তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। এবং হাদি কিছুদিন আগে তার একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এবং সেখানে তাকে প্রায় 30টির অধিক দেশি বিদেশি নাম্বার থেকে
ফোন কল এবং SMS এর মাধ্যমে থ্রেট করা হয়েছিল, এবং সেটা উনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে আমি যেটা জানতে চাচ্ছি যে হাদি এবং হাদির পরিবার যে থ্রেটের মধ্যে ছিল, দেখার দায়িত্বটা আসলে কার? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। হাদির উপরের যে হামলাটা, এটি নিন্দনীয়, অগ্রহণযোগ্য। একই সাথে আমি হাদির দ্রুত সুস্থতা কামনা করে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, নির্বাচনকে ঘিরে সহিংস ঘটনা এটি প্রথম নয়। আপনারা চট্টগ্রামের কথা বলেছেন, কিন্তু আপনারা পাবনার কথা বলেননি, যেখানে বিএনপির একজন প্রার্থীকে একেবারে সরাসরি গুলি করা হয়েছে এবং সেই গুলির সাথে একজন জামাত কর্মী জড়িত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুলে গেছেন? তো আমরা প্রথমে বলা হয়েছিল পাবনার যে গুলি করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় নেই এবং পরিচয় আড়াল করার চেষ্টা করা হয়েছে, এবং আপনাদের টেলিভিশনের অনলাইনে তার পরিচয় সহ তার ছবি সহ প্রকাশ করা হয়েছে। সুতরাং সহিংস ঘটনা এটি প্রথম, সহিংসতা ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আমি দুপুরের পর থেকে দেখছি আমাদের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চলে গেছেন, কিন্তু অনেক হাসান মাহমুদকে রেখে গেছেন। সেটি হলো, কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে আমি আমার জায়গা থেকে, আমার হাতে একটা চাইনিজ মোবাইল আছে, এটাই হচ্ছে আমার জ্ঞানের একমাত্র সব থেকে বড় উৎস। আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। যেমনি ভাবে রাজশাহীর চরাঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্য থেকে 2 জনকে গ্রেপ্তার করার পর হাসান মাহমুদ ঢাকায় বসে তাৎক্ষণিকভাবে বলে দিতেন বিএনপি এবং জামাতের জঙ্গিরা গ্রেপ্তার করেছে। রানা প্লাজা ধসে পড়ার সঙ্গে সঙ্গে যেভাবে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিতেন বিএনপি জামাত ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে, এখনো সেই ভূত আমাদের মাথার মধ্যে আছে। বাংলাদেশে যা কিছু ঘটছে আওয়ামী লীগ করছে, যা কিছু ঘটছে ভারতের ওপার থেকে হচ্ছে। তাহলে আপনার একজন অপরাধী, আপনার একজন শত্রু, সে তো অনবরত চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য। আপনি সেই ক্ষতিকে প্রোটেক্ট করার জন্য কিছু কি করেছেন? আমি আপনাকে তথ্য প্রমাণ দিয়ে দেখাবো যে আমি একটু শরীফ আমি আসি, মানে আপনি যেহেতু কথাটা তুললেন আমি বলি। কিছুক্ষণ আগে সংস্কৃত উপদেষ্টা উনি একটা বিষয় বলেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী, যে ওসমান হাদিকে বহুবার ভারতীয় নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছিল। ওসমান হাদি নিজেও এর আগে একাধিকবার সে পোস্ট দিয়েছে যে আমাকে ইন্ডিয়ার নাম্বার আমার থেকে হুমকি প্রশ্নটা অন্য দেওয়া হয়েছে। জায়গায়, উনি সরকারের থেকে উনি এটা জানার পর আমার কথা হচ্ছে সেটা, আমি ওই জায়গাটা আসছি। মানে এরা যে এক একজন ফাজলামো করছে, বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি করছে, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো যে তারা ধোঁকাবাজি করছে। তো ওসমান হাদি কি কি কারণে, ওসমান হাদির বিশেষ করে আমি আগস্টের 5 তারিখের পরে হাদিকে চিনেছি, তার আগে আমার অতটা তার সম্পর্কে আমার জানা ছিল না, এবং এরপরে মানে কিছুটা মানে জুলাই যোদ্ধা হিসেবে আমরা তাকে হ্যাঁ অনেকটা পরিচিতি, তার সাথে একটা ঘনিষ্ঠতাও হয়েছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কথাও হয়। তো আমি ওই কারণে আমি মনে করি যে হাদি কতগুলো স্পষ্ট বক্তব্য তার অনেক ধরনের শত্রু তৈরি করেছে। প্রথমত, বিভিন্ন পক্ষ থাকে, একটা পক্ষ হচ্ছে সরাসরি আঘাত করে সে বেনিফিটেড হতে চায়, আবার কোন কোন পক্ষ থাকে যে ভেতরে একটা ক্যাচার লাগিয়ে দিয়ে তৃতীয় পক্ষ এখানে এসে কাজ করে। সুতরাং আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না যে হাদিকে কারা গুলি করেছে। এটি আমি মনে করি যে ওই যে হাসান মাহমুদের যে ভূত, সেই ভূতের আসরের জায়গায়। চট্টগ্রামে যে গুলিটা হয়েছিল 1 মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। আপনাকে মনে করিয়ে দেই, নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হয় সেপ্টেম্বর মাসের 2 তারিখে, আপনার নিশ্চয়ই মনে আছে, সরকার 5ই সেপ্টেম্বর একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল এবং সময় দেওয়া হয়েছিল 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বের হবে। নুরুল হক নূরও কিন্তু গণ অভ্যুত্থানের একজন সংগঠক এবং গত 15 বছর আওয়ামী লীগের দ্বারা নানাভাবে নির্যাতিত। তার জীবনও কিন্তু সংকটের শঙ্কার মুখে, এবং তাকে আক্রমণ করার পর সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিল, সমস্ত রাজনৈতিক দলকে ডেকে কথা বলল। যদিও নুরুল দলকে প্রথম দিন ডাকেনি, তারপরের দিন তারা ডেকেছিল সমালোচনার মুখে। সেপ্টেম্বরের 5 তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল, বিচার বিভাগীয় তদন্ত কমিটি, 15 দিনের মধ্যে রিপোর্ট বের হবে বলেছিল। এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি। আজকে আবার বলছে যে এই ঘটনা নিন্দনীয় ঘটনা, উপদেষ্টারা বলছে এই ঘটনা নিন্দনীয় ঘটনা। আমি যদি প্রশাসনের কেউ হতাম, যদি তদন্ত করার সুযোগ পেতাম, আমি প্রথম তাদেরকে ডেকে জিজ্ঞেস করতাম যে আপনারা এই তথ্যগুলো কোথায় পেয়েছেন।
এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না। কেন এড়াতে পারে না? সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্যগুলো আছে যে আমাদের এখানে যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র যেমনি করছে, দেশের ভেতর থেকেও একটি অংশ চায় না প্রপার টাইমে নির্বাচনটা হোক। এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা মানেই নির্বাচন হয়ে যাওয়া তা না। আপনার মনে থাকার কথা 2006 সালের 22শে জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে পোস্টার পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল, তারপরে সেই নির্বাচন আটকে গেছে। এখন নির্বাচন ভণ্ডুল করার জন্য অনেকে অনেক জায়গা থেকে কাজ করে, হোয়াইট কালারে এসেও কাজ করে, ডার্ক কালারে এসেও কাজ করে। সুতরাং এখন পর্যন্ত আমি বলতে বলবো না যে নির্বাচনটা একটা অর্থবহ নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন। আর তার প্রতিশ্রুতি মোতাবেক তফসিল সরকার, বলবো না নির্বাচন কমিশন, সরকার বলছিল এই সময়ের মধ্যে হবে, এবং সেটা সব দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতেই বলছে, সবাই মেনে নিছে। তারপরে এই তফসিল আলটিমেটলি আসলো। এখন যদি মনে করেন আমরা সব এই 16 মাস সরকার ভুল করছে, আপনাদের সবার বক্তব্য অনুযায়ী কিছুই পারেন নাই, বইলে আমার ফায়দাটা হবে কি? আমার ফায়দাটা হবে কি? আমার তো নির্বাচন তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সবসময় বলছে যে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। আমার কাছে সূত্র নাই, ঠিক হয়ে যাবে কিভাবে? রাজনৈতিক দলকে ঠেলেই তো আবার ইউনূস সাহেব আসছিল, রাজনৈতিক দলকে ধাক্কা দিয়ে সরিয়েই তো তারা আসছিল। তো ঠিক হয়ে যাবে যদি এই কারিশমা থাকে, তাহলে ওনাদেরও তো সহযোগিতার দরকার। এখন তো ইলেকশন কমিশন আর বড় বড় রাজনৈতিক দল যে স্টেক হোল্ডার গুলো, তার সাথে প্রশাসনিক স্টেক হোল্ডার, তাদের তো একটা জায়গায় আসতে হবে যাতে নির্বাচনটা তুলে আনা যায়। এই যে ঝুঁকিপূর্ণ, মানে আমি তো বারবার বলতেছি, ঝুঁকিপূর্ণ যাদেরকে মনে করা হবে তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব প্রশাসনের এবং নির্বাচন কমিশনের। আমি নির্বাচন কমিশনের সরকারকে আলাদা করছি না, বাট ইনফ্যাক্ট কাগজে কলমে তারা আলাদা। এখন এটা নিয়ে যেমন ধরেন আজও পর্যন্ত এই যে হাদিকে গুলি করলো, এটা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চিত্র তো আসে, পরিষ্কার একটা চিত্র আসে, প্রকাশ্য দিবালোকে মেরে চলে গেল একদম একদম। এবার আসেন একটা হারানো অস্ত্র, কতগুলো অস্ত্রকে লুট হয়েছে, সেই অস্ত্রগুলা আদৌ লুট হয় নাই, এই উদ্ধার হয় নাই। আচ্ছা, ভালো কথা, উদ্ধার হয় নাই। আপনি বলেন তো, আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে কয়বার স্টেটমেন্ট পাইছি জোরালো, কয়বার এই যে অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? আপনি বলতে চাচ্ছেন সরকারকে সহযোগিতার বিষয়টি আপনি বলতে চাচ্ছেন? আমি গভর্নমেন্টের চাপ দিছি কিনা, আমি তো পাই না এরকম যে দলমত নির্বিশেষে অস্ত্র উদ্ধার করেন আগে, অস্ত্র উদ্ধার করেন আগে। আপনার সামনে মিটিং এ বসতেছি বারবার, অস্ত্র উদ্ধার করেন, পাইছেন আপনি এরকম? আমি তো পাইনি। এই বারবার তাকে বলার পর যদি আমরা আজকে বলতে পারতাম অনেকে কিছু করে, এগুলো তো ইউনূস সরকার তো বললে বলবে আমি তার সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে বা নির্বাচন দিয়ে চলে যাবে। সে এমন কতগুলো কাজ করছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এই কাজগুলো খুব জরুরি ছিল না। তার মানে হচ্ছে কি, সামনে যে আমরা গভর্নমেন্টের যেটা সুষ্ঠু এবং অবাধ এবং শান্তিপূর্ণ যে নির্বাচনের যে সেটা তো বার্তা নাই আমার কাছে। কেন বলি, এই যেটা বললাম হারানো অস্ত্র উদ্ধার হয় নাই, আমি কোন রাজনৈতিক দল দৃঢ় চিত্তে বারবার রিপিটেশন পাই নাই, গেল এক। 2 নম্বর লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন করতেছে সবাই, সবাই না, অন্তত জামাত তুলছে, অন্য কোন দল তো বলতেছে না লেভেল প্লেইং ফিল্ড আছে। আপনাকে তো রিয়েলিটিতে থাকতে হবে। আবার বলা হচ্ছে জামাত প্রশাসন সাজাইছে, তো জামাত যদি প্রশাসন সাজাতে লাগে সেখানে আমি নির্বাচনে যাই কেমনে? লেভেল প্লেইং ফিল্ড নাই, আরেকজন তো বলতে হবে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন তাইলে এটা রাজনৈতিক প্রতারণা আমি বলতে পারি। লেভেল প্লেইং ফিল্ড নাই, অস্ত্র উদ্ধার নাই, প্রশাসনের প্রকাশ্য দিবালোকে গুলি মারা হইতেছে, তারপরে আমি নির্বাচনে যাচ্ছি, তার মানে এগুলো ন্যারেটিভ তৈরি করে যাচ্ছি। কারণ কোনো কারণে কেউ যদি পরাজিত হয় তখন সে বলবে আমি তো আগেই বলেছি। তা না হলে এই সমস্ত প্রশ্ন আর একবারের জন্য কোনো দল উত্থাপন করতে পারবে না, কারণ আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের দিকে যখন যাচ্ছি, তাহলে দীর্ঘ 8 মাস 14 মাস 15 মাস 16 মাস ব্যয় করে আমরা এগুলোকে ঠিক করে গেছি বলে আমাকে ধরে নেওয়া হবে। লেভেল প্লেইং ফিল্ড আছে, হারানো অস্ত্র উদ্ধার হয়েছে এবং প্রশাসন একেবারে সুন্দরভাবে আছে, তাহলে নির্বাচনে যাচ্ছে কেন? কোন রাজনৈতিক দল তাহলে এই কমপ্লেন করতে পারবে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই, হারানো অস্ত্র উদ্ধার হয়েছে কিংবা হয় নাই, এইসব নিয়ে প্রশ্ন করতে পারবে না। আপনি একদিকে এগুলো বলে যাবেন, আর একদিকে নির্বাচনে যাবেন, ওইদিকে হাদির মতো লোক গুলি খাবে, আমরা তো সামনের গ্যারান্টিও জানি না। তাহলে আমরা কোথায় আছি? আমরা তো দল মত নির্বিশেষে একটা জায়গায় চূড়ান্ত ভাবে যাইতে পারি নাই। আপনি ভালো করে চিন্তা করেন যে এই প্রশাসন কাদের রাজাকি ভাই, এই যে প্রেশার না থাকার কারণে কি গভর্নমেন্ট অস্ত্র উদ্ধার করতে পারে নাই, এটা বলতে চাচ্ছেন? না, প্রেশার না থাকার কারণে না। আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, ফ্রম ডে ওয়ান দিস গভর্নমেন্ট ইজ নন কোঅপারেটেড বাই পলিটিশিয়ানস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। নাইলে আপনি এই কথাটা আমাকে আবার রিপিট করতে হয়, আপনি কঠিনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে 10-12 বছর এই দেশের রাজনীতিবিদরা, কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল, যাকে বিরোধিতা করার পরেও। আর এই সরকার
15 মাস তারে কন্টিনিউ সহযোগিতা করতেছে রাজনৈতিক দল এবং প্রশাসন, তাতে সে অস্ত্র উদ্ধার করতে পারে না, তাতে সে দিনের লোক মেরে ফেলায় পারে না। মানে এটা কি কোঅপারেশন? বিষয়টা তো আপনাকে এইভাবে বিবেচনায় নিতে হবে, খালি মুখে বললে তো হবে না। আমরা মুখে বলি কি, করি কি, আমি চিন্তা করি একটা, করি আর একটা। দিস ইজ দ্য রিয়েলিটি। তা নইলে আপনি বলেন না দলমত নির্বিশেষে, আমি যে কথাটা আপনাকে আগেও বললাম, এই যে এনসিপির লোক দুর্নীতি করছে, আমি বললাম আমি এনসিপির কথাটা নিই, এনসিপির লোক দুর্নীতি করছে, আমি আসবো, এই দুর্নীতি এই বিষয়ে আসবো একটু। আমি শুধু কি সেই করছে?